গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে পাঠ করব কনির পঞ্চম অধ্যায়। লিখেছেন মতি নন্দী। গল্প পাঠে আমি দীপালি। রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা। 25 জন প্রতিযোগী, 22টি ছেলে ও 3টি মেয়ে। স্টার্টিং পয়েন্টে ভিড়, প্রতিযোগীরা তেল মাখায় ব্যস্ত। উদ্যোক্তা ঢাকুরিয়া স্পোর্টস ক্লাবের অনুরোধে ক্ষিতীশ প্রতিযোগিতার রেফারি অব দ্য কোর্স। সাঁতারুদের সঙ্গে সঙ্গে যাবে নৌকায়। স্টার্টিং পয়েন্ট থেকে একটু এগিয়ে সে আর ভেলো নৌকায় বসে। চিদ্দা, কে জিতবে বলো তো? সুবীরই মনে হচ্ছে। সুবীরের নাম দেওয়া অন্যায় হয়েছে। এসব কম্পিটিশনে নামীদের থাকা উচিত নয়। ও তো ন্যাশনাল জুনিয়র রেকর্ড হোল্ড করছে। যা বলেছ, তবে বেশিরভাগই আনকরা দেখছি। ভেলো শাড়ি দিয়ে দাঁড়ানো সাঁতারুদের পর্যবেক্ষণ করতে করতে বলল, ওই লাল কস্টিউম পরা মেয়েটা কে বলো তো? কখনো তো দেখিনি। এত দূর থেকে ক্ষিতীশ পুরু লেন্সের মধ্য দিয়ে সাদা টুপি মাথায় লাল রঙে মোড়া তুষার ধবল একটি দেহ মাত্র দেখতে পেল। কে তা আমি জানবো কি করে? না, এমনি বলছি। বালিগঞ্জ ক্লাবের ট্রেনার প্রণবেন্দু বিশ্বাসকে দেখলুম কিনা মেয়েটার সঙ্গে। খুব বড়লোক মনে হলো। ওই যে সবুজ মোটরটা, ওটায় করে এসে নামলো। সঙ্গে বাবা মাও যেন রয়েছে। তুই বড্ড বেশি দেখিস। না দেখে কি উপায় আছে? মোমের পুতুলের মতো চেহারা। ওর পাশেই দেখো, পোড়া মাটির কোলে পিল সূচের মতো একটা। কি অদ্ভুত দেখাচ্ছে দেখো। ক্ষিতীশ দেখার চেষ্টা করলো। সেকেন্ড কয়েক তাকিয়ে থেকে তার মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, কোনি। ঠিক তখনই স্টার্টারে বন্দুক গর্জে উঠল। সাঁতারুরা এগিয়ে যাবার পর ক্ষিতীশের নৌকোটা পিছু নিল। সুবীর এবং আরো গুটি 10 ছেলে এক ঝাঁকে এগিয়ে গেছে। তারপরেও আর এক ঝাঁক। সব শেষে 3টি মেয়ে ও 2টি বাচ্চা ছেলে। 500 মিটার পর্যন্ত এরা 5 জন প্রায় একসঙ্গেই ছিল। তারপরে লাল কস্টিউম ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলো। খিদ্দা, স্ট্রোক দেখেছো? শরীরটা কেমন ভাসিয়ে রেখেছে। ক্ষিতীশ কিছুক্ষণ লক্ষ্য করে বলল, মাথাটা ঠিক মতো নাড়ানো হচ্ছে না। সেন্ট্রাল পজিশনে না থাকলে শরীরের ব্যালেন্স নষ্ট হয়, স্পিডও কমিয়ে দেয়। শরীরটা রোল করছে বড্ড বেশি। কুনুই আরো উঠবে। এই এই, অমনি তোমার শুরু হয়ে গেল খুঁত ধরা। খুঁত না ধরলে দোষ সারবে কি করে? ও কি তোমার ছাত্তর? নাই বা হলো। সামনের 2টি বাঁকের সাঁতারুদের কেউ কেউ এবার মন্থর হয়ে পিছিয়ে পড়ছে। ক্ষিতীশ ঘাড় ফিরিয়ে পিছনে তাকালো। বাচ্চা ছেলে দুটির সঙ্গে কোনি আসছে বৈঠার মতো হাত চালিয়ে, দুধারে মাথা নাড়াতে নাড়াতে। ওদের থেকে অন্তত 20 মিটার সামনে আরেকটি মেয়ে সমান তালে একই গতিতে সাঁতরে চলেছে। লাল কস্টিউমের মেয়েটি তার থেকে আরো 30 মিটার সামনে এবং একটি ছেলের থেকে হাত 10 পিছনে। কোনি! সরোবরের পূর্ব তীর থেকে একটা চিৎকার ভেসে এলো। ক্ষিতীশ আর ভেলো একসঙ্গেই তাকালো। বছর 25-এর শ্যামবর্ণ একটি রুগ্ন যুবক পাড় ঘেঁষে ছুটছে। পরনে ধুতি ও নীল শার্ট, চটি জোড়া হাতে। কোনি! কোনি! গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে। পাড়ে ভিড় জমেছে সাঁতার দেখতে। তাদের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সে ছুটছে, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে তাকাচ্ছে।
মুখখানি অসহায়। কোনি! চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল। ক্ষিতীশ দেখলো কনিকে পিছনে ফেলে বাচ্চা দুটি এগোচ্ছে। লাল কস্টিউম দুটি ছেলেকে পিছনে ফেলে দিয়েছে। কে বলো তো ক্ষিপ্তা? জানি না, কোনো কম্পিটিটরের বাড়ির লোক হবে হয়তো। পাড়ের রাস্তা ধরে ধীর গতিতে সবুজ রঙের একটা ফিয়াট চলেছে। গাড়ির জানালায় উৎকণ্ঠিত একটি পুরুষ ও একটি মহিলার মুখ। মাঝে মাঝে হর্ন দিচ্ছে। কোনি! নৌকাটা ছপ ছপ শব্দে দাঁড় ফেলে এগোচ্ছে। একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে নীল শার্ট পরা যুবকটি দাঁড়িয়ে। ক্রমশ সে ক্ষিতীশের চোখে ছোট হয়ে ঝাপসা হতে শুরু করলো। জলের উপর অনেক পিছনে দুটি হাতের ওঠানামা হচ্ছে। তারপর আর দেখা গেল না হাত দুটো। পড়ন্ত রোদে মাঝে মাঝে চিকচিক করে উঠছে ছিটকে ওঠা জল। সামনে হইচই শোনা গেল। প্রথম প্রতিযোগী সাঁতার শেষ করেছে, সম্ভবত সুধীরই। কোনি জল থেকে উঠছে। সাঁতার শেষ করে অনেকেই তখন চুল পর্যন্ত আঁচড়ে ফেলেছে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে একজন ঢাকুরিয়া স্পোর্টিং ক্লাবের সারা বছরের কার্যকলাপের বিবরণ পাঠ করে চলেছে একঘেয়ে সুরে। কেউ লক্ষ্যই করলো না শেষ প্রতিযোগীর সীমায় পৌঁছানোটা। পাড়ের কাছে কাদা। কনির পায়ের গোছ কাদায় ডোবা, শরীরটা সামনে ঝোঁকানো। পাড়ে উঠতে গিয়ে সেই অবস্থাতেই সে তাকিয়ে রইল। চোখ দুটি লাল। সস্তার একটা কালো কস্টিউম শীর্ণ দেহের সঙ্গে লেপ্টে হাঁপাচ্ছে। পিঠের দিকে পাঁজরের হাড়গুলো চামড়ার দিকে বারবার কেঁপে উঠছে। কাঁধের হাড় দুটো উঁচু। সরু লম্বা হাত দুটো ঝুলছে কাঁধ থেকে। একটু দূরে নীল শার্ট পরা রুগ্ন যুবকটি দাঁড়িয়ে মনোযোগে লাউড স্পিকারে কান পাতার ভান করছে। টলতে টলতে কোনি উঠে এলো। ওর বয়সী দুটি ছেলে একটু জোরেই নিজেদের মধ্যে বলা বলি করলো। তবু তো শেষ করেছে। পরের বছর কম্পিটিশনে প্রথম প্লেস পেত যদি আর একটু দেরিতে পৌঁছতো। কোনি আর একবার তাকালো। নীল শার্ট পরা যুবকটির মুখ জ্বর খাওয়া মানুষের মতো অপ্রতিভ, অপমানিত। সাঁতার শিখবে? চমকে কোনি পিছনে ঘুরল। সেই লোকটা। কাঁচা পাকা কদম ছাঁট চুল, পুরু কাঁচের চশমা। লাল কস্টিউম পরা মেয়েটি সাঁতার শিখেছে, তাই তোমাকে হারালো। তুমিও ওকে হারাতে পারবে যদি শেখো। হঠাৎ কোনির দু চোখ জলে ভরে এলো। থরথরিয়ে ঠোঁট দুটি একবার কেঁপে উঠল। তারপরে জল শক্ত হয়ে বসে গেল। ক্ষিতীশের চাহনির দপ করে ওঠা শুধু ভেলোই লক্ষ্য করলো এবং অস্বস্তি ভরে সে মাথা নাড়ল। ওই যে দাঁড়িয়ে, ও কে? আমার দাদা। নিজেকে টানতে টানতে কোনি ড্রেসিং রুমের দিকে চলে গেল। ক্ষিতীশ এগিয়ে গেল কোনির দাদাকে লক্ষ্য করে। আমি একজন সাঁতারের কোচ। আমার নাম ক্ষিতীশ সিংহ। আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই। ক্ষিতীশ কোনো ভূমিকা না করে সোজাসুজি কথাগুলো বলল। আমার নাম কমল পাল। আমি একসময় সাঁতার কেটেছি অ্যাপেলোয়। তখন আপনাকে আমি দূর থেকে দেখতাম। কমল তার পাণ্ডুর অসুস্থ চোখ দুটোয় ঔজ্জ্বল্য আনার চেষ্টা করলো। তারপর মাথা নাড়িয়ে বলল, আমরা খুবই গরিব, সাঁতার শেখবার পয়সা নেই। আমাকে পয়সা দিতে হবে না। তা বলছি না, সাঁতার শিখতে হলে খরচ আছে, খাওয়া দাওয়ার খরচ। আমি পারিনি সেই জন্য, পয়সা ছিল না খাওয়ার। বাবা প্যাকিং কারখানায় কাজ করত, টিভিতে মারা গেল। সাঁতার কেটে এসে খিদে ছটফট করতুম, স্কুলে ঘুমিয়ে পড়তুম। বাবা মারা যেতে স্কুল ছাড়লুম, সাঁতার ছাড়লুম। আজ 5 বছর হয়ে গেল। কি করেন আপনি? আপনি বললে লজ্জা পাবো।
বেশ, তুমি কি করো? বাড়িতে আর কে কে আছেন? 7 ভাই বোন, মা। আমি বড়। গত বছর মেজো ভাই ট্রেনের ইলেকট্রিক তারে মারা গেছে। সেজো কাঁচরাপাড়ায় পিসির বাড়িতে থাকে। তারপর কোনি, আর 2 বোন 1 ভাই। আমি রাজাবাজারে একটা মোটর গ্যারেজে কাজ করি। ওভারটাইম করে সদেরেক টাকা পাই, তাতেই সংসার চলে। থাকি শ্যামপুকুরে বস্তিতে। কমল হাঁপিয়ে পড়লো এই কটি কথা বলেই। ভিতরে ভিতরে যেন উত্তেজিত হয়ে উঠেছে। কোনো কুণ্ঠা বা সংকোচ না করে সাধারণভাবে নিজেদের অবস্থার কথা বলল। ওর হাঁপিয়ে ওঠার ধরনটা ক্ষিতীশের ভালো লাগলো না। ওর বাবা টিভিতে মারা গেছে, ওটা মনে করে অস্বস্তি বোধ করলো। নামকরা সাঁতারু হবার শখ আমারও ছিল। উনিটাকে দেখতুম ছোট থেকেই ওর খেলাধুলার আগ্রহ। আমার ইচ্ছে করে ওকে কোনো একটা খেলায় দিই। গঙ্গায় সাঁতার কাটে শুনেছি, দেখিনি কখনো। দিনরাত টোটো করে শুনেছি ছেলেদের সঙ্গে। অনেকে অনেক কথা বলে আমাকে। আমি তো বাড়িতে ফিরি শুধু ঘুমোবার জন্য। কে কি করছে কিছুই জানি না। তবু মাথা গরম হয়ে উঠলে 2-4 ঘা লাগাই। এর বেশি ওদের জন্য আমি আর কিছু করতে পারি না। ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই। সে দায়িত্ব আমার। তার মানে? ভেলো ব্যস্ত হয়ে এতক্ষণে মুখ খুলল। দায়িত্ব তোমার মানে? মানে বলতে যা বোঝায় তাই। ক্ষিতীশ বিরক্তি জানিয়ে কমলকে লক্ষ্য করে বলল, গার্জেনরা সাহায্য না করলে কোনো ছেলে মেয়েকে শুধু কোচিং দিয়ে বড় করা যায় না। আমি শুধু বাড়ির সহযোগিতাটুকু চাই, বাদ বাকি দায়িত্ব আমার। আপনি দায়িত্ব নেবেন? সে তো ভাগ্যের কথা। কমলের চোখের পাণ্ডুরতা চকচক করে উঠল। কিন্তু আমি 1 পয়সাও খরচ করতে পারবো না। ধার করে কালকেই 12 টাকা দিয়ে ওকে কস্টিউম কিনে দিয়েছি। খুবই বাজে জিনিস। কখনো ওর সাঁতার দেখিনি, এই প্রথম দেখলাম। কথা দিয়েছিল মেয়েদের মধ্যে প্রথম হবেই। দেখলেন তো কি হলো? ক্ষিতীশ ঘাড় নাড়ল। ভেলো বলল, স্ট্রেংথই নেই। আর্ধেকের পর আর টানতে পারছিল না। ওকে এখন খুব খাওয়াতে হবে, তাই না খিদ্দা? আমরা এখন চলি। ক্ষিতীশ পিছনে মুখ ঘুরিয়ে দেখলো দূরে কোনি দাঁড়িয়ে, ফ্রক পরে, কাঁধে প্লাস্টিকের ব্যাগ। আমার খুবই ইচ্ছে ও সাঁতার শিখুক, বড় হোক, নাম করুক। তারপর ইতস্তত করে কমল বলল, আর যতটুকু পারি টেনে টুনে চালিয়ে খরচ করার চেষ্টা করব। ওদিকে প্রাইজ দেওয়া হচ্ছে। নাম ডাকা এবং হাততালির শব্দ লাউড স্পিকারে ভেসে আসছে। মেয়েদের মধ্যে প্রথম। ক্ষিতীশ তাকিয়ে ভাই বোনের দিকে। প্রাইজ না নিয়ে চলে যাচ্ছে উল্টো দিকের পথ ধরে। ভাঙা রেলিং এর ফাঁক দিয়ে গলে রাস্তায় পড়বে। কমল বলে বেরিয়েছে। কোনি কাত হয়ে মাথা নিচু করে। ঝটকা দিয়ে সে এবার ফিরে দাঁড়ালো। বালিগঞ্জ সুইমিং ক্লাবের হিয়া মিত্র। টাইম 35 মিনিট 18 সেকেন্ড। কোনি মাথা নামিয়ে রেলিং এর ফাঁক দিয়ে বেরিয়ে গেল। তোমার কি মাথা খারাপ হলো নাকি খিদ্দা? কি করে বুঝলি? ওই পিল সুজ মার্কা সিরিঙ্গে কেষ্ট তুলসীর মতো রং, খেতে পড়তে পায় না। ওকে তুমি সাঁতার শেখাবে, আবার দায়িত্বও নেবে? হ্যাঁ, তা না হলে কি শেখানো যায়? দায়িত্ব কথাটার মানে? মানে খাওয়া পড়ার দায়িত্ব, মানসিক গড়ন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। তাই গড়ে তোলার দায়িত্ব, রেগুলার ট্রেনিং করানোর দায়িত্ব, এইসব আর কি। তাহলে তো ওকে বাড়িতে এনে রাখতে হয়। দরকার হলে রাখতে হবে। এককালে গুরুগৃহে থেকেই তো শিষ্যরা শিখত।
সিস্টেমটা খুব ভালো। সিস্টেমের মধ্যে বৌদির কথাটা মনে রেখেছো তো? ক্ষিতীশ রেগে উঠে কিছু একটা বলতে যাচ্ছিল, থেমে কান পাতল লাউডস্পিকারে। কনক চাপা পাল আনঅ্যাটাচড। কনক চাপা পাল। তারপর মৃদু ফিসফিস শোনা গেল, বোধহয় চলে গেছে, থাক, রেখে দাও। ক্ষিতীশ দেখলো সবুজ ফিয়াটের ধারে লাজুক মুখে হিয়া নাড়িয়ে। আনন্দ ফেটে পড়ছে ওর দুই গালের টোলে। এক মহিলা বাক্সটা তুলে মেডেলটা দেখছে আর হাসছে। প্রণবেন্দু ওদের সঙ্গেই দাঁড়িয়ে। সুপুরুষ সুবেশ এক ভদ্রলোক, সে কি একটা বোঝাবার জন্য এক হাত পাড়ি দিয়ে বাটারফ্লাই স্ট্রোকের ভঙ্গি করলো। সামনের বছর দেখা যাবে, নিজেকে উদ্দেশ্য করে আপন মনে ক্ষিতীশ বলল। কিছু বলছো খিদ্দা? ক্ষিতীশ জবাব দিল, না। শেখাবে যে, জল কোথায়? জুপিটারে তুমি আর ট্রেনার নও, তাহলে মেয়েটাকে কোথায় নামিয়ে শেখাবে? অন্য ক্লাবে তোমায় যেতেই হবে। না, আমি জুপিটারেই ওকে শেখাবো, দেখি কে আমায় আটকায়। তার আগে আমাকে রোজগারে নামতে হবে রে ভেলো। এখন আমার টাকা চাই, বিষ্টুধরের সঙ্গে দেখা করা দরকার। নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং অনেকটা ভালোবাসার সঙ্গে তোমরা অপেক্ষা করো কোনির পরবর্তী অধ্যায়ের জন্য। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।